সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের আজকের পাবলিক টক দেখবার জন্য। আসসালামু আলাইকুম। আজ আমাদের সাথে যুক্ত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী। সম্মানিত অতিথি, আপনাকে স্বাগত আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আমি সরাসরি আপনার কাছে চলে আসি বেশ কিছু বিষয় নিয়ে। ছোট, ছোট করে আমার জানবার রয়েছে। আমি ১ম এই আসি যে উদ্দেশ্যে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আসলে গঠন করা হয়েছে, গণ অভ্যুত্থানের সময় যারা আত্মত্যাগ করেছেন, নিহত হয়েছেন বা আহত হয়েছেন, যারা এখন বিভিন্নভাবে পঙ্গুত্ব বরণ করেছেন, এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আ সেটির সেটির জন্য আপনাদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে অ্যা কতটুকু তৎপরতা রয়েছে? আসলেই কি সত্যিকারের যারা আন্দোলনে যারা জড়িত ছিলেন, প্রকৃত যারা আন্দোলনকারী ছিলেন, গণঅভ্যুত্থানে যারা অংশ নিয়েছেন, তাদের জন্য সহায়তার জায়গাটি আপনাদের তরফ থেকে কতটুকু নিশ্চিত করা গেছে? আহ, আপনারা জানেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি সম্পূর্ণ বেসরকারি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটি এমন একটি সময় গঠন করা হয়েছে যখন কোনো একটা নির্দিষ্ট বডি ছিল না আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা আহত এবং শহীদ তাদেরকে নিয়ে কাজ করার জন্য। শুধুমাত্র সরকার থেকেই যে চিকিৎসার দায়িত্বটি সেটা নেওয়া হয়েছিল, বাট চিকিৎসার পাশাপাশি এই যারা গণঅভ্যুত্থানের আহত এবং শহীদ পরিবাররা রয়েছে তাদের নানা রকম মানবিক সমস্যা দেখা দিয়েছিল। যেমন কোনো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যিনি এই আন্দোলনে শহীদ হয়েছে অথবা এই আন্দোলনে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করে হসপিটালে ট্রিটমেন্ট নিচ্ছে। সো এরকম নানা মানবিক সমস্যা দেখা দিয়েছে তাদের পরিবারের জন্য। ঠিক সেই সময়টাতেই এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়েছে যাতে দ্রুততার সাথে এই শহীদ এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো যায় এবং তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে কার্যক্রম শুরু করা যায়। সেই প্রেক্ষিতেই ফাউন্ডেশনটি গঠন করা এবং কার্যক্রম শুরু করা। এবং আপনারা জানেন প্রথমত মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের যে ত্রাণ তহবিল আছে সেখান থেকে ১০০ কোটি টাকা নিয়ে এটি যাত্রা শুরু হয়। তারপরে যত টাকা এসেছে সব টাকাই আমরা প্রাইভেট ভাবে বিভিন্ন জায়গা থেকে দেশ এবং বিদেশ থেকে আমরা এই টাকাগুলো কালেক্ট করে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রকৃত আহত এবং শহীদ পরিবারে রয়েছে তাদের পাশে বিভিন্নভাবে দাঁড়ানোর জন্য। এটি শুধুমাত্র এককালীন টাকা দেওয়ার মাধ্যমেই নয়, এককালীন টাকা দেওয়ার পাশাপাশিও এই শহীদ এবং আহত পরিবারদের কর্মক্ষম ব্যক্তি তার জন্য বেসরকারিভাবে চাকুরি অথবা কর্মসংস্থান সৃষ্টি করা অথবা তাকে একটি ক্ষুদ্র ব্যবসা তৈরি করে দেওয়া যাতে তারা নিজে স্বাবলম্বী হতে পারে এবং নিজে পুনর্বাসন হতে পারে। এর পাশাপাশি জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যেই স্মৃতিগুলো আছে সেগুলো যাতে মানুষের মাঝে বাঁচিয়ে রাখা যায়, সেগুলো নিয়ে যাতে আমরা দেশ বিদেশে বিভিন্নভাবে কার্যক্রম পরিচালনা করতে পারি, সেই উদ্যোগগুলো গ্রহণ করার জন্য এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন একটি শহীদ স্মৃতি ফাউন্ডেশনের একটি অন্যতম লক্ষ্য। তো আমরা এখন পর্যন্ত চেষ্টা করেছি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা প্রকৃত আহত এবং শহীদ পরিবাররা রয়েছে তাদের পাশে বিভিন্ন উপায়ে দাঁড়ানোর জন্য। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটি আমরা ফেস করছি একদম শুরুর থেকেই যে আমাদের একটি মানে স্পেসিফিক ইনফরমেশন ছিল না যে কারা এই আন্দোলনের প্রকৃত আহত এবং কারা এই আন্দোলনের প্রকৃত শহীদ। তো এটার জন্য আমাদেরকে প্রথম থেকেই অনেকটা ব্যাক পোহাতে হয়েছে এবং আমাদেরকে প্রথম থেকে অনেক সতর্কতার সাথে কাজ করতে হয়েছে যে আমরা আমাদের সুবিধাগুলো, আমাদের যে সহযোগিতাগুলো আছে সেগুলো যাতে আমরা শুধুমাত্র প্রকৃত যারা শহীদ এবং আহত আছে এই আন্দোলনে তাদের কাছে যাতে পৌঁছাতে পারি। তো এখন পর্যন্ত আমরা প্রায় ৪,৫০০ আহত ব্যক্তিকে আমাদের যে সহযোগিতা আছে সেই সহযোগিতাটা পৌঁছে দিতে পেরেছি এবং প্রায় ৭৫০ শহীদ পরিবারকে এখন পর্যন্ত ৮৩৬ জনের গ্যাজেট প্রকাশিত হয়েছে, তার মধ্যে ৭৫০ শহীদ পরিবারকে আমরা আমাদের সহযোগিতাটি পৌঁছে দিতে পেরেছি এবং নানা উপায়ে এই শহীদ এবং আহত পরিবারদের কর্মক্ষম ব্যক্তিদের বিভিন্ন উপায়ে কর্মসংস্থান এবং ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠা করা হয়েছে অলরেডি এবং এটি একটি চলমান প্রক্রিয়া। জনাব স্নিগ্ধ, আপনাদের এই তালিকা প্রণয়নের ক্ষেত্রে আপনার প্যারামিটার হিসেবে কি বেছে নিয়েছিলেন? কি মাধ্যমে কোন তথ্যসূত্রের মাধ্যমে এই তালিকাটি আসলে প্রস্তুত করা হয়েছে? কেননা এটির সাথে আমার একটি সম্পূরক প্রশ্ন রয়েছে। আপনি জানেন ইতিমধ্যে আন্দোলনে অংশ না নিয়েও প্রতারণার আশ্রয় নিয়ে কয়েকজন এসেছে আপনাদের কাছ থেকে সাহায্যের জন্য। এমন ৫০ জনের একটি তালিকা বোধহয় প্রকাশিত হয়েছে গণমাধ্যমে।
তো সেই বিষয়টি নিয়ে আপনি বলবেন যে কিসের ভিত্তিতে এই তালিকাটি করেছেন, কি কি উপায়ে এটি করা হয়েছিল, প্রথমত একটি বিষয় আমি প্যারামিটার গুলো কি? ক্লিয়ার করতে চাই। এই যে আন্দোলনের যারা প্রকৃত আহত এবং প্রকৃত শহীদ তাদের তালিকা করার দায়িত্ব কিন্তু জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের না, এবং এই তালিকাটি সম্পূর্ণভাবে প্রণয়ন করাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষে সম্ভব না। আমরা যেটা করেছি শুরুর থেকেই সরকারের যেই নির্দিষ্ট বিভাগটি এই তালিকা তৈরি নিয়ে কাজ করেছে, আমরা তাদেরকে বিভিন্নভাবে সাপোর্ট করেছি। যেহেতু আমাদের ফাউন্ডেশনের সাথে যারা ছাত্র প্রতিনিধিরা আছে তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছে, তাও তাদের সহযোগিতা নিয়ে আমরা যেই ডিভিশনটি এই তালিকাটি প্রণয়ন করা নিয়ে কাজ করছে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি এই তালিকাটি প্রণয়ন করার জন্য। তো এই আন্দোলনের নাম অন্তর্ভুক্ত করার জন্য প্রথমত যেটি আমাদের কাছে প্রয়োজন, অর্থাৎ যে বিভাগটি কাজ করছে সরকারের কাছে প্রয়োজন, সেটি হলো 5ই আগস্টের আগে যারা আহত, অর্থাৎ 5ই আগস্ট অথবা 5ই আগস্টের আগে যারা আহত এবং শহীদ হয়েছে, শহীদ পরিবারদের যে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে তাদের যে ডেথ সার্টিফিকেট সেইটি, এবং ডেথ সার্টিফিকেটে অবশ্যই উল্লেখ থাকতে হবে তার ডেটটি কিভাবে হয়েছে। এখন এখানে একটি প্রশ্ন রয়েছে, 5ই আগস্টের আগে এমন অনেক শহীদ পরিবাররা রয়েছে যারা ভয়ের কারণে হসপিটালে যেতে পারেনি এবং এই ডেথ সার্টিফিকেটটি কালেক্ট করতে পারেনি। তো তাদেরকে স্থানীয়ভাবে ভেরিফাই করা হচ্ছে যে স্থানীয় যে প্রশাসন আছে, ইওনো, তারপর ডিসি অফিস, এইসব কার্যালয়ের মাধ্যমে তাদের এলাকায় যে এই তথ্যগুলো জোগাড় করা হচ্ছে যে তারা আসলে কিভাবে শহীদ হয়েছে। কারণ এটি এলাকার মানুষজন ভালো বলতে পারবে হসপিটালের থেকে, যেহেতু তারা হসপিটালে যেতে তখন ইতস্ততা বোধ করেছে, সেতে এলাকার থেকে এই রিপোর্টটি নিয়ে তারপর তাদের নামটি অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু অবশ্যই এটির জন্য প্রথমে আগে যে শহীদ পরিবার তাকে এই যে ইওনো অফিস আছে অথবা সিভিল সার্জন অফিস আছে সেখানে অ্যাপ্লাই করতে হবে, এবং পুরো ঘটনাটি ইওনো অফিস এবং সিভিল সার্জন অফিসকে জানাতে হবে, তারপরেই এই প্রসেসটি শুরু হয়। এবং আহতদের ক্ষেত্রেও ঠিক একই, তারা যেখানে আন্দোলন করে আহত হয়েছে সেখানে অথবা তাদের যে পার্মানেন্ট অ্যাড্রেস সেখানে যিনি সিভিল সার্জন আছে সেই সিভিল সার্জন কার্যালয় থেকে তাদের যে ভেরিফিকেশনটি হয় সেই ভেরিফিকেশনটি শুরু হয়। এখন প্যারামিটার বলতে আমি কয়েকটি পয়েন্ট আমি বলছি। 5ই আগস্ট অথবা 5ই আগস্টের আগে যে আহত হয়েছে সেটির একটি প্রমাণ, অথবা আন্দোলনে যে সক্রিয় ছিল সেইটির একটি ছবি, এবং আহত হওয়ার পর যেই হসপিটালে চিকিৎসা নিয়েছে সেই হসপিটালের যিনি ডাক্তার রয়েছে সেই ডাক্তারের প্রত্যয়নপত্র, এই 3টি প্যারামিটার ধরে এই যারা আহত এবং শহীদরা আছে তাদেরকে লিস্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে। এবং এর মধ্যে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের বাংলাদেশের যেই গোয়েন্দা সংস্থা বা যে স্থানীয় প্রশাসন আছে তাদের মাধ্যমে তাদের এলাকার থেকে তাদের যে প্রকৃত ব্যাকগ্রাউন্ড সেটি চেক করেই তারপর তাদেরকে এই লিস্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে। ধন্যবাদ আপনাকে। জনাব স্নিগ্ধ, আমি একটি বিষয় একটু জানতে চাইবো, যেহেতু আপনার আন্দোলনের সাথে ছিলেন, আমি একটি স্মৃতিচারণ করব আপনার ভাই মুগ্ধের বিষয়ে। এই বিষয়টি নিয়ে যদি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে দর্শকদের জন্য, এবং একই সাথে সে সময় আপনি, আপনার ভাই এবং আপনাদের যে ভূমিকা ছিল সেই বিষয়টি নিয়ে বিভিন্ন অভিজ্ঞতা রয়েছে। আপনার ভাই তো আন্দোলন নিহত হয়েছেন। এই সার্বিক বিষয়টি নিয়ে একটু জানতে চাচ্ছিলাম, আপনাদের আন্দোলনের সময় আপনাদের কার্যক্রম, অভিজ্ঞতা এবং কিভাবে রাস্তায় ছিলেন, রাজপথে ছিলেন, সেই বিষয়গুলো যদি বলেন। মুগ্ধ শহীদ হয়েছে 18 জুলাই। আপনারা জানেন 18 জুলাই রাতের বেলায় কারফিউ ঘোষণা করা হয়। 19 জুলাই থেকে কারফিউ কার্যকর শুরু হয়। তো 18 জুলাই যখন মুগ্ধ শহীদ হয়, শহীদ হওয়ার পরে ওর ডেড বডি আমরা কবর দেওয়ার জন্য নানা জটিলতার সম্মুখীন হই। সেখানে আমরা যখন আমাদের বাসার কাছে যে কবরস্থান আছে সেখানে কবর দিতে যখন যাই, সেখান থেকে আমাদেরকে পারমিশন দেওয়া হয় না। বলা হয় যে পুলিশের এনওসি অথবা পোস্টমর্টেম সার্টিফিকেট লাগবে। তো আমরা পুলিশের থানাতেও গিয়েছিলাম এনওসি অথবা পোস্টমর্টেম করানোর জন্য। কিন্তু পুলিশ তখন এমন একটা সিচুয়েশন ছিল, পুলিশ আমাদেরকে কোনো রকম সহযোগিতা করেনি এবং আমাদেরকে সেখান থেকে খালি হাতেই ফেরত আসতে হয়। তারপর নানা জটিলতায় আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি ওকে কবর দেওয়ার জন্য। কিন্তু আমাদের যেই পারমিশনটা সেটা আমরা পাইনি। অবশেষে অনেক ঘুরে আমরা পরের দিন সকাল পর্যন্ত আমরা চেষ্টা করে একটি কবরস্থান পাই যেখানে আমাদের এরকম কোনো প্রক্রিয়া যেটি আছে সেটি আমাদের ফলো করতে হবে না। অর্থাৎ পুলিশের এনওসি অথবা পোস্টমর্টম রিপোর্ট ছাড়াই আমরা সেখানে দাফন করতে পারবো। তারপর কামারপাড়া বামনাথ টেক নামে একটি কবরস্থান আছে যেখানে আমরা অবশেষে
মুগ্ধ শহীদ হয় বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থাৎ 6টার দিকে। আমরা মুগ্ধকে দাফন করতে পারি শুক্রবার জুম্মার নামাজের পরে ওর জানাজা অনুষ্ঠিত হয় এবং জানাজার পরে আমরা মুগ্ধকে দাফন করি। এবং একটা অবাক করা বিষয়, শুক্রবারও কারফিউ ছিল কিন্তু মুগ্ধর যখন জানাজাটি যেই মসজিদে অনুষ্ঠিত হয় সেই মসজিদটি কানায় কানায় পূর্ণ হয়ে যায় এবং মানে এত মানুষ সেই মসজিদে আগে কখনো হয়নি। এত মানুষ মানে রাস্তায় নেমে আসছিল মুগ্ধর জানাজা পড়ানোর জন্য। তারপর এত মানুষ মুগ্ধর আমাদের সাথে কবরস্থানে গিয়েছিল মুগ্ধর যেই দেহটি আছে সেটি দাফন করার জন্য। তারপরে 18 তারিখে যখন 18 তারিখ 19 তারিখে মুগ্ধকে দাফন করার পর থেকে আমরা বিভিন্ন রকম জটিলতার সম্মুখীন হয়েছি। তার মধ্যে আমরা যখন বের হইতাম আমাদের পরিবার থেকে কেউ যখন বের হইতাম আমরা একটা ফিল করতাম যে আমাদের আশেপাশে হয়তোবা গোয়েন্দা সংস্থার কেউ ঘোরাঘুরি করছে। আমাদেরকে বিভিন্ন মানুষজন এসে আমাদেরকে বলতো যে আপনাদের আশেপাশে অমুককে দেখা যাচ্ছে ঘুরতে, তাকে কি আপনারা চিনেন কিনা? তো আমরা নিজেদেরকে সেফ মনে করিনি। আপনারা জানেন যে ইন্টারনেট আসার সাথে সাথেই আমি আমার ফেসবুক থেকে মুগ্ধর যেই ভিডিওটি সেই ভিডিওটি শেয়ার করি এবং সেটি মানুষ দেখে মানুষকে সেটি উদ্বুদ্ধ করে রাস্তায় নেমে আসার জন্য। এই গণঅভ্যুত্থানের বিচারের দাবি এবং এই এক দফা দাবিতে মানুষ নেমে আসে রাস্তায়। তো এই ভিডিওটি আপলোড করার পর থেকে আমরা আরো নানা চ্যালেঞ্জের সম্মুখীন হই। অবশেষে আমার এখনো মনে আছে আমরা 28 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত আমরা বাসায় থাকতে পারিনি এই ভয়েতেই যে হয়তোবা আমাদের উপর নজর রাখা হচ্ছে আর কোন একটা কিছু হতে পারে আমাদের সাথে। তো আমরা 28 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমার বাবা-মাকে আমরা এক জায়গায় পাঠিয়ে দিয়েছি। আমি এক জায়গায় চলে গিয়েছি। আমার বড় ভাই আরেক জায়গায় চলে গিয়েছে যাতে আমরা এক জায়গায় না থাকি। প্রবলেম হলে যাতে আমরা একজন আরেকজনকে ইনফর্ম করতে পারি। বাট একসাথে থাকলে প্রবলেম হলে সবার একসাথে বিপদ হবে। সেই কারণে আমরা এভাবে আলাদা হয়ে আমরা ঘর থেকে বের হয়ে গিয়েছিলাম। এবং আন্দোলনে আমাদের উপর বিভিন্নভাবে হুমকি এসেছে সেই ভিডিওটি ডিলিট করার জন্য। মুগ্ধ যে ভিডিওটি আমরা আপলোড করেছি সেই ভিডিওটি ডিলিট করার জন্য বা নানামুখী পোস্ট দেওয়ার জন্য ফেসবুক থেকে মুগ্ধর মৃত্যুকে কেন্দ্র করে। আপনারা জানেন একটি প্রেস কনফারেন্স হয়েছিল। তখন তৎকালীন যেই শিক্ষামন্ত্রী ছিল তিনি আমাদের বাসায় এসেছিল এবং তার সামনেই আমরা প্রেসে বলেছিলাম যে মুগ্ধর মৃত্যুকে যাতে ভিন্ন খাতে না প্রবাহিত করা হয়। তো এরকম নানা বক্তব্যের কারণে আমাদের উপর আরো নানামুখী প্রেশার আসতে থাকে। গণভবনে যাওয়ার জন্য প্রেশার এসেছিল তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে দেখা করার জন্য। বাট আমরা যেটা চেষ্টা করেছি যে আমরা মুগ্ধর বিচারের জন্য আমাদেরকে যদি আমাদের জীবনও দিতে প্রয়োজন হয়, এই অভ্যুত্থানের জন্য যদি আমাদের জীবনও দিতে প্রয়োজন হয় আমরা জীবন দেব, কিন্তু আমরা কোনোভাবেই কারোর সাথে কোনো আপোস করব না। তো সেই চিন্তা ভাবনা থেকেই আমাদের এই সংগ্রাম চালিয়ে গেছে এবং ফাইনালি যখন 5ই আগস্টে আমাদের সেই কাঙ্ক্ষিত সময়টি এসেছে, এটি আসলে আমাদের জন্য অনেক গর্বের একটি বিষয় ছিল। এটি মুগ্ধর জন্য অনেক বড় একটি পাওয়া ছিল। আমার মনে আছে আমার 5ই আগস্টে যখন এই খবরটি আমরা পাই, তখন আমার বাবা-মা দুজনেই আমাকে ফোন, তারা অন্য জায়গায় ছিল। আমি আগেও বলেছি তাদেরকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছি। তারা আমাকে ইনস্ট্যান্টলি ফোন দিয়েছে এবং কেঁদে দিয়ে বলেছে যে, "তোর ভাইয়ের যে রক্ত, সেই রক্ত বৃথা যায় নাই। তোর ভাই যে দেশের জন্য রক্ত দিয়েছে, দেশের মানুষ তোর ভাইয়ের রক্তের মূল্য দিয়েছে।" তো এটা আসলে অনেক প্রাউড একটা মোমেন্ট ছিল। পাশাপাশি অনেক কষ্টের একটা মোমেন্ট ছিল যে মুগ্ধ আমাদের সাথে এখন নাই এই মোমেন্টটা দেখার জন্য। আপনারা জানেন মুগ্ধ অনেক আন্দোলনের শুরুর থেকেই এই আন্দোলনে অনেক সক্রিয় অংশগ্রহণ ছিল। আর তার ফেসবুক অ্যাকাউন্ট আপনারা যদি চেক করেন সেটাও দেখতে পারবেন। তো এটা তার জন্য আসলে অনেক বড় একটি আ প্রাপ্তি ছিল, অনেক বড় একটি খবর ছিল এই ৫ই আগস্টের এই গণঅভ্যুত্থানটি। ধন্যবাদ। আপনি জানেন যে গণঅভ্যুত্থান পরবর্তী সময় গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছেন যে আন্দোলনে যারা আহত হয়েছিলেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তারা একটি আন্দোলন শুরু করেছিলেন যে তাদের দাবি জানিয়ে যে তাদের জন্য আ সঠিক চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না। তাদের বিভিন্ন দাবি ছিল। তাদের দিক থেকে দৃষ্টি, মনোযোগ আপনারা যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, কুশীলব যারা ছিলেন তাদের মনোযোগ সরে গেছে। এবং সেই বিষয়টি নিয়ে অনেকবার আন্দোলনে তারা রাস্তায় নেমে এসেছে। বিভিন্ন সময় বিভিন্ন সরকারি বাসভবনের সামনে যেয়ে আ আ তাদের কর্মসূচি দিয়েছে, বিক্ষোভ করেছে, প্রতিবাদ করেছে। বিষয়টি আসলে হঠাৎ করেই এভাবে অ্যা আ কেন এসেছে আপনার কাছে মনে হয়? কেননা
জুলাই ফাউন্ডেশন কাজ করতে, সরকার কাজ করছে, তাহলে সেই জায়গা থেকে যারা পঙ্গুত্ব বরণ করে হাসপাতালে ভর্তির অবস্থায় রয়েছে, তাদেরকে কি আপনাদের কাছে ছিল না? এটি কি নজর এড়িয়ে যাওয়ার কোনো সম্ভাবনা, কোনো অপশন কি ছিল আসলে? কারণ আমি আমি কতজন কোথায় ভর্তি রয়েছে আপনাদের তো জানবার কথা। আমি এতদিন ধরে কাজ করে যেটি বুঝেছি যে সরকারের দিক থেকে আহ, এই বিষয়ে আন্তরিকতার কোনো অভাব নেই। সরকার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, হেলথ মিনিস্ট্রি সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদের সর্বোচ্চটুকু দেওয়ার জন্য। সমস্যাটি যেখানে, সেটি হলো আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখনো অতটা উন্নত না, যার মাধ্যমে এই আমাদের যারা বীর আহতরা আছে তাদেরকে সম্পূর্ণ ভাবে চিকিৎসা প্রোভাইড করা। এটি আসলে এরকম একটি গণঅভ্যুত্থান যেকোনো দেশেই গঠিত হলে সেই দেশের জন্য এটি অনেক কষ্টকর হয়ে যাবে এই বিষয়টিকে সামাল দেওয়া, যারা অভ্যুত্থানের আহত রয়েছে তাদের পুরোপুরি চিকিৎসা দেওয়া। আহ, তো স্বাভাবিকভাবেই আমাদের যারা বীর শহীদরা রয়েছে তারা দেশের জন্য তারা এত বড় একটি ত্যাগ করেছে, এত বড় একটি স্যাক্রিফাইস করেছে, তো তারাও দেশের থেকে কিছু চায়। তারা বেশি কিছু চায় না, শুধুমাত্র তারা চায় তাদের যাতে একটি ভালো চিকিৎসা হয় এবং ভালো চিকিৎসার মাধ্যমে তারা যাতে তাদের স্বাভাবিক জীবনে ফেরত যেতে পারে। কিন্তু আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার কারণে তাদেরকে যে সুস্থ চিকিৎসাটা সেটি দেওয়া সম্ভব হচ্ছে না। বাট আমি দেখতে পাচ্ছি সরকারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। কিন্তু অবশ্যই এত বড় একটি গণঅভ্যুত্থানের পর এত বড় স্যাক্রিফাইস তারা করেছে, এটার পরে আমাদের দেশের সবার এটা উচিত যে তাদের পাশে যার জায়গা থেকে আহ, যেভাবে সম্ভব সেভাবে পাশে দাঁড়ানো। শুধুমাত্র যারা আমাদের সরকারে রয়েছে, অর্থাৎ আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা রয়েছে তাদের সৎ ইচ্ছাতেই এটি বাস্তবায়ন করা সম্ভব নয়। তাদের সাথে যারা কাজ করছে, অর্থাৎ আমাদের আমলা যারা কাজ করছে এই সেক্টর গুলোতে, তাদেরকেও এই বিষয়ে আন্তরিক হতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এই গণঅভ্যুত্থানের পরে লাল ফিতার দৌরত্বের কারণে নানা কাজ আটকে যাচ্ছে। এবং তার মধ্যে একটি অন্যতম কাজ হলো এই আহতদের যে সুচিকিৎসা আছে সেটি আটকে যাচ্ছে। কিন্তু কেউ আসলে এই দিকটা খেয়াল করছে না। আমাদের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে, কিন্তু যে লাল ফিতার দূরত্ব, এটা যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত আসলে বাংলাদেশে কোনো কার্যক্রমই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। বিগত ১৭ বছরে এমন একটি ফেসিবাদী কাঠামো তৈরি হয়েছে যে কাঠামোর থেকে আসলে বের হয়ে আসাটা আমাদের জন্য খুবই দরকার। এই 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 কাঠামো থেকে না হয়ে আসতে পারলে আমরা এই যে আহতদের যে সুচিকিৎসা এটিও সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়, এবং দেশের আরো নানা যে গুরুত্বপূর্ণ কাজগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব নয়। আহ, আর আমাদের আহতরা এতদিন ধরে হাসপাতালের চিকিৎসারত আছে, তাদের যে মেন্টাল কন্ডিশন সেটিও এখন অনেকটাই বিপর্যস্ত পর্যায়ে চলে গিয়েছে। এখন আপনারা জানেন আমাদের দেশে যে মেন্টাল চিকিৎসা রয়েছে, অর্থাৎ মানসিক চিকিৎসা রয়েছে, সেই চিকিৎসার জন্য একটা সুব্যবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। এখনো কাউকে যদি মানসিক চিকিৎসার জন্য ডাক্তার দেখতে আসে, সে মনে করে যে তাকে পাগল হিসেবে আখ্যায়িত করা হচ্ছে, এবং এটা একটি নেগেটিভ ভাবে দেখা হয়। সো আমাদের দেশে আসলে এই মন মানসিকতা চেঞ্জ করারও একটা বিষয় আছে, এবং আমাদের যেই কাঠামো আছে সেই কাঠামোটাও চেঞ্জ করার বিষয় আছে। যা যদি ঠিকমতো পরিবর্তন করা সম্ভব না হয়, তাহলে আমাদের যে বীর আহতরা রয়েছে তারা আসলে এটার জন্য সাফার করবে। আপনি লাল ফিতা দৌরাত্মের কথা বলছিলেন, আমি এখানে একটি প্রশ্ন আহ, উম, স্বাভা- স্বাভাবিকভাবেই চলে আসে। সেটি হচ্ছে এটির পেছনে আপনার কাছে কি মনে হয় যে এটির পেছনে কারা এই লাল ফিতার সাথে নেপথ্যে কারা কাজ করছে? আপনি বলছিলেন গত সরকারের একটি বিষয় বলছিলেন। এখন তো অনেক কিছু পরিবর্তিত হয়েছে। অনেক গত সরকারে যারা ছিল আমলা হিসাবে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে, তাদেরকে তো সরানো হয়েছে বা অপসারণ করা হয়েছে। তারপরও এই লাল ফিতা দৌরাত্ম্য আসলে কিভাবে আসছে? কেননা এটি তো মেইন প্রায়োরিটিতে থাকার কথা, তাদের চিকিৎসার ব্যাপারটি। বিগত ১৭ বছরে এমন কোনো সেক্টর নেই যেই জায়গাতে এই ফেসিবাদী সরকার তাদের লোকজন সেখানে নিয়োগ দেয়নি। তো ১৭ বছরের যে কাঠামো তারা তৈরি করেছে এটি আসলে ১৭ মাসে শেষ করা সম্ভব না। আমি যতটুকু দেখেছি। কারণ এইটার জন্য আমাদের পর্যাপ্ত দক্ষ লোক প্রয়োজন,
পর্যাপ্ত দক্ষ জনবল প্রয়োজন, যারা একদম মাঠ পর্যায় থেকে একদম উচ্চ পর্যায় পর্যন্ত কাজ করতে পারবে। এখন হয়তোবা বর্তমান সরকার আসার পর যেই উচ্চ পর্যায়ে যেগুলো আছে সেগুলোতে পরিবর্তন করতে সক্ষম হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কিন্তু মাঠ পর্যায়ে স্থানীয় প্রশাসনে এমন অনেক লোক রয়ে গিয়েছে যারা বিগত ফ্যাসিবাদী সরকারি আমলে নিয়োগপ্রাপ্ত এবং বিগত ফ্যাসিবাদী সরকারের সাথে কাজ করেছে। তো আমার মনে হয় এটি অনেক বড় একটি কারণ। শুধুমাত্র উচ্চ পর্যায়ে নয়, আ এই আ এই লাল ফিতার দূরত্ব যদি কমাতে হয় এবং এই পরিস্থিতির থেকে যদি বের হয়ে আসতে হয়, আমাদের মাঠ পর্যায়ে যেই প্রশাসন রয়েছে, মাঠ পর্যায়ে সরকারের যেই কর্মকর্তা রয়েছে সেই দিকেও নজর দেওয়া উচিত এবং সেখান থেকে আ এই সমস্যাগুলো সমাধান করা উচিত এবং ফেসিবাদের যারা দোসররা রয়েছে তাদেরকে সেখান থেকে অপসারণ করা, খুব জলদি অপসারণ করা উচিত। এই বিষয়ে আপনাদের ভূমিকা কি? কেননা আপনাদের যারা পুষ্টিকর রয়েছেন, জনাব সার্জিস আলম, জনাব আহসান আব্দুল্লাহ বা জনাব নাহিদ ইসলাম, উনাদের তরফ থেকে কি ধরনের সহায়তা পেয়েছেন? কারণ তাদের কাছে তো দাবি জানানো হয়েছিল। এই পঙ্গু যারা হয়েছেন, আহত যারা রয়েছেন এই আ আ বিভিন্ন হাসপাতালে, উনারা কিন্তু তাদের কাছে বারবার দাবি জানিয়েছেন। কেননা উনাদের কাছে এখন নেতৃত্বের বড় একটি অংশ রয়েছে। হ্যাঁ, আমি আমি আসলে শুরুর থেকেই কাজ করেছি আমাদের যারা অভ্যুত্থানের শহীদ এবং আহতরা রয়েছে তাদেরকে নিয়ে। এবং আ এই কার্যক্রমটি সবথেকে বেশি আমরা করেছি সরকারের যে হেলথ মিনিস্ট্রি রয়েছে সেটির সাথে। এবং আমি দেখেছি যে যখন সার্জিস ভাই আমাদের ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি ছিল, উনি চেষ্টা করেছে, আ সর্বোচ্চ চেষ্টা করেছে যে একদম এই যে শহীদ এবং আহতরা রয়েছে, একদম গ্রাম পর্যায়ে যারা আহত শহীদরা রয়েছে তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে একটি সুষ্ঠু চিকিৎসা আ দেওয়া এবং তাদের কাছে যে আমাদের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়া। আ আমি আরো দেখতে পেরেছি আমাদের যেই ছাত্র উপদেষ্টারা রয়েছে আমাদের আ উপদেষ্টা পরিষদে, তারাও তাদের জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছে আ এই লাল ফিতার দূরত্ব যাতে আ আ কমিয়ে আনা যায়। আপনি দেখতে পারবেন আমাদের মাননীয় উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, ভাই উনিও উনার একটা বক্তব্যতে বলেছিল এই লাল ফিতার দৌরত্বের কথা এবং উনি এই আমলাদের, আ যারা বিগত সরকারের ফ্যাসিবাদী আমলা আ ফ্যাসিবাদীর সাথে সম্পর্কিত আমলারা রয়েছে তাদেরকে একটি কড়া হুঁশিয়ারও দিয়েছিলেন। তো আ এটি আসলে একটি সময় সাপেক্ষ ব্যাপার। আমি দেখেছি তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে এবং এখন পর্যন্ত তারা তাদের চেষ্টা করে যাচ্ছে এবং আশা করছি আমরা খুব দ্রুতই আ আ আমাদের উপদেষ্টা মণ্ডলীর প্রচেষ্টার মাধ্যমে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে পারব। আমি যে ভিন্ন প্রসঙ্গে আসি সেটি হচ্ছে আমরা জানি যে ইতিমধ্যে জাতিসংঘ মানবাধিকার কমিশন বিষয়ক হাই কমিশনার যিনি জনাব ভলকার তুর্ক, তিনি হত্যা, গুম এটির একটি তদন্ত প্রতিবেদন উত্থাপন করেছেন এবং জেনেভাতে সম্প্রতি এটি নিয়ে আলোচনা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন যে এটির মাধ্যমে কি আমরা এমন ধারণা করতে পারি যে গণহত্যার যে বিষয়টি রয়েছে বিচারের জন্য যে একটি প্রক্রিয়ার মাধ্যমে আপনারা যাচ্ছেন বা ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, সেখানে এই প্রতিবেদন সহায়ক ভূমিকা হিসেবে কাজ করবে দ্রুত গতিতে গণহত্যা বিচারের জন্য? সেটি কি আসলেই কোনো আ কার্যকরী পদক্ষেপের দিকে যাচ্ছে? কারণ আমাদের দেশের যে আইনি যে প্রক্রিয়া সেটি তো কিছুটা দীর্ঘসূত্রিতা থাকেই। তথ্য প্রমাণ ছাড়া তো আর বিচার করা যাবে না। এই সার্বিক বিষয়টি নিয়ে আপনি কিভাবে দেখছেন? যে এটির কোনো আপনাদের তরফ থেকে কেমন দেখছেন? কতটা সময়ের মাঝে? আ ইউএন এর যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে, এটি আমাদের আ এই যেই বিচার প্রক্রিয়া, এই শহীদ এবং আহতদের যে বিচার প্রক্রিয়া, এটিতে আসলে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। কারণ ইউএন এর মাধ্যমে পুরো বিশ্ব আমাদের দেশের যে নৃশংসতা হয়েছে, সেই নৃশংসতার ব্যাপারে জানতে পারছে। এবং পুরো বিশ্বকে এটি জানানো দরকার যে আমাদের দেশে একটা আ সরকার, আ অর্থাৎ একটা যেই সরকার ছিল, ফ্যাসিবাদী সরকার, তা কিভাবে আমাদের দেশের জনগণের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং এটি আমাদেরকে সহযোগিতা করবে বিশ্বব্যাপী এই বিচার চাওয়ার জন্য এবং এই বিচার প্রক্রিয়াকে দ্রুত আ আ বাস্তবায়ন করার জন্য। আ বিশ্ব আপনারা জানেন যে এই যেই গণঅভ্যুত্থানের বিচার কার্যক্রম সেটি শুধুমাত্র বাংলাদেশের একার পক্ষেই করা সম্ভব নয়। বৈশ্বিকভাবে আ যখন এ বিভিন্ন ইন্টারন্যাশনাল যে চাপগুলার আছে সেগুলা
যখন ঠিকমতো কার্যক্রম করবে এবং ঠিকমতো চাপ প্রয়োগ করবে, তখনই সম্ভব এই বিচার কার্যক্রম যত দ্রুত সম্ভব করার জন্য। এবং ইউএন এর যেই রিপোর্টটি হয়েছে সেই রিপোর্টে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে কতটা নৃশংসভাবে আমাদের দেশেরই একটি সরকার আমাদের দেশের জনগণের উপরেই হত্যাযজ্ঞ চালিয়েছে। এবং আমার মতে এটি পুরো বিশ্বের জানা উচিত। কারণ পুরো বিশ্ব এর থেকে শিক্ষাও নিতে পারবে এবং পুরো বিশ্ব এক হয়ে এই বিচারের জন্য আ আ ইন্টারন্যাশনাল ভাবে তাদের দাবিও তুলতে পারবে। এবং পুরো বিশ্ব যখন এটার ব্যাপারে দাবি তুলবে, বাংলাদেশের পক্ষে এটি আরো সহজ হবে এই বিচারটি আরো সহজতর করার জন্য। জনাব স্নিগ্ধ, আপনার কাছে কি মনে হয় কোনোভাবে যে নির্বাচন সামনে নিয়ে কথা হচ্ছে, নির্বাচনের দাবি জানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যত দ্রুত সম্ভব সংকট কাটিয়ে ওঠানোর জন্য, সেখানে আহ, আপনাদের আরেকজন সহকর্মী যিনি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, অন্যতম প্রধান ব্যক্তি বর্তমানে আহ, নাগরিক পার্টিতেও আছেন, জাতীয় নাগরিক পার্টিতেও আছেন, জনাব সার্জিস আলম, উনি বলেছেন যে নির্বাচনের আগে গণহত্যার বিচার অবশ্যই হতে হবে, তারপরে নির্বাচনের কথা হবে। এখন আমরা যদি বিষয়টিকে এভাবে দেখি, আহ, দেখার কোনো সুযোগ রয়েছে কিনা আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই গণহত্যার বিচার কি কোনোভাবে বিলম্বিত করার সম্ভাবনা রয়েছে? কারণ আ বিচার প্রক্রিয়া কি কতটা শুরু হয়েছে বা বিষয়টি কেমন, কোন অবস্থায় রয়েছে? বিচার বিচার প্রক্রিয়া আমরা জানি একটি চলমান প্রক্রিয়া এবং এটির সাথে আসলে আমার মনে হয় যে আ আমাদের যে নির্বাচনী কাজ আছে সেটিকে একসাথে মিলানো উচিত হবে না। আ আ যদি আমরা চাই সংস্কারের জন্য নির্বাচন বিলম্ব হতে পারে। কিন্তু বিচার প্রক্রিয়া আর আমার আমার মতে মনে হয় আ যদি এক নির আ নির্বাচন যদি চাওয়াই হয়, তাহলে নির্বাচন চাওয়ার আগে এটি এনশিওর করতে হবে যে, যেই সরকারই আসুক না কেন আমাদের যেই শহীদদের এবং আহতদের বিচার প্রক্রিয়াটি আছে, সেটি যাতে চলমান থাকে, সেটি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়। এই কমিটমেন্টটা আ যদি রাজনৈতিক দলগুলা আ আমাদের সামনে উপস্থাপন করতে পারে, আমাদের সামনে প্রমাণ করতে পারে, তাহলে আমার মনে হয় আ নির্বাচন নিয়ে কোনো জটিলতা থাকার বিষয় না। এবং সংস্কারের বিষয়ও একই। আ এতগুলো মানুষ, আ আ আ এতগুলো আ ছাত্র জনতা তাদের প্রাণ দিয়েছে শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর করার জন্যই না। তারা জীবন দিয়েছে আ একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে, একটি সুন্দর বাংলাদেশ দেখার লক্ষ্যে। আমরা আগেও বিভিন্ন নির্বাচন দেখেছি, আগেও ক্ষমতা হস্তান্তর হয়েছে। কিন্তু আ আ মানে আমরা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ আমরা এখন পর্যন্ত আ পাইনি। এখন আমাদের কাছে একটি সুন্দর সুযোগ এসেছে আমাদের যেই স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশকে বাস্তবায়ন করার জন্য। আ তো আ আমার মতে এই সকল রাজনৈতিক দলকে একসাথে মিলে এই ইন্টেরিয়াম যে গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্টকে সহযোগিতা করা উচিত। আ একটি সুন্দর বাংলাদেশ, একটি যৌক্তিক সংস্কার করার পরে যদি নির্বাচন দেওয়া হয়, সেটির সুফল যেমন রাজনৈতিক দলগুলোও উপভোগ করতে পারবে, তেমন আমরা যারা সাধারণ জনগণ আছি আমরাও উপভোগ করতে পারবো। আ সো আসলে একটির সাথে আরেকটি মিশানোর কোনো উপায় নেই। কিন্তু সংস্কার কাজটি খুবই ইম্পোর্টেন্ট। আমাদের শহীদ ভাইরা, আমাদের আহতরা তাদের ত্যাগ স্বীকার করেছে একটি সুন্দর বাংলাদেশের জন্য। তাই আমরা চাই যে আ সর্বোচ্চ সংস্কার হয়েই একটি নতুন বাংলাদেশে যাতে আমরা নতুন নির্বাচন পাই। এবং বিচারের যে প্রক্রিয়াটি আছে, সেই প্রক্রিয়াটি যাতে কোনোভাবেই বাধাগ্রস্ত না হয়, আ সেটি সেটি যাতে চলমান থাকে আ এবং সেটির ব্যাপারে যাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। সেটি এই সরকার হোক বা পরের সরকার হোক। বিচারটি যাতে সবসময় চলমান থাকে এবং এটি যাতে বাধাগ্রস্ত না হয়, এটি সবাইকে এনশিওর করেই তারপর নির্বাচনের জন্য আ আ কাজ করা উচিত। আমি এনসিপি নিয়ে আসতে চাচ্ছিলাম আপনার কাছে, সেটি হচ্ছে আপনাদের তরুণ প্রজন্মের যে দলটি গঠিত হয়েছে বাংলাদেশে, বিভিন্ন সম্ভাবনার কথা বলা হচ্ছে এবং এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আহ, অনেক মহল থেকে বলা হচ্ছে যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ছাত্ররা চাইলে তাদের লেখাপড়ার টেবিলে ফিরে যেতে পারতো, তো সেখানে না গিয়ে আপনারা দেশ গড়ার কাজে অংশ নিয়েছেন, সেটি প্রশংসার যোগ্য নিঃসন্দেহে। কিন্তু একই সাথে যে এটিও এসেছে যে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন মহল থেকে, যে এই রাজনৈতিক দল গঠন করা হলো, এটি কি কোনো বিকল্প শক্তি বৃহত্তম রাজনৈতিক দলগুলোর জন্য? এক। দ্বিতীয় হচ্ছে নাকি এটি আসলে গঠন করা হয়েছে যেন তারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেন, তাদেরও একটি ক্ষমতার স্বপ্ন রয়েছে বাংলাদেশের আসপেক্টে যদি আমরা ধরি, সেটি কি কোনো উদ্দেশ্য, ক্ষমতার জন্য কি রাজনৈতিক দল?
এবং শেষ একটি বিষয় থাকছে, সেটি হচ্ছে যে এই দলটি গঠনের ভেতরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও আবার কিছু বিক্ষোভ দেখা গেছে, যে তাদের কিছু অসন্তোষ দেখা গেছে, তাদের অংশগ্রহণ খুব বেশি পরিমাণ ছিল না সেখানে, অংশগ্রহণের হার নগণ্য, এমন বিষয়গুলো উঠে এসেছে। সার্বিক সমস্ত বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশে আসলে রাজনৈতিক যে পরিবেশটা হয়েছে, সেই রাজনৈতিক পরিবেশটা সংস্কার করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ। আ যেই আ যেই পরিবেশে রাজনৈতিক দলগুলো স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। আমরা চাই এই রাজনৈতিক আ আ প্র আ এই রাজনৈতিক জায়গাতে যদি আরো বেশি রাজনৈতিক দল যুক্ত হয়, আরো বেশি কম্পিটিশন হয়, আমার মতে এটি বাংলাদেশের জন্য অনেক ভালো একটি মেসেজ। কারণ যত বেশি রাজনৈতিক কম্পিটিশন থাকবে, যত বেশি রাজনৈতিক আ আ এখানে দল অন্তর্ভুক্ত থাকবে, তত বেশি গণতান্ত্রিক চর্চা হবে। এবং এই যেই আ নতুন আ পলিটিক্যাল পার্টি গঠন করা হয়েছে, জাতীয় নাগরিক পার্টি, এটি আ আ তারই একটি অংশ। এবং এই জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে তরুণরা যে রাজনীতিতে অন্তর্ভুক্ত হতে পারে, তরুণরা যে রাজনীতিতে আ রাজনীতির সাথে যুক্ত হয়ে দেশ সেবার কাজে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এটি আ এই জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে উঠেছে এবং ফুটে উঠেছে। এবং এটি আসলে এই বাংলাদেশের রাজনৈতিক পরিবেশটাকে সুন্দর করার জন্য এই পলিটিক্যাল পার্টিটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করবে। দ্বিতীয়ত যেটি বললেন যে ক্ষমতার জন্য এই পলিটিক্যাল পার্টি করা নাকি? আমার মতে এটি ক্ষমতার জন্য না। আমার মতে এটি দেশ সেবার জন্য এই পলিটিক্যাল পার্টিটি গঠন করা। কারণ আ আ এই পলিটিক্যাল আ পার্টি গঠনের মাধ্যমে আ আমাদের যেই ন্যায্য দাবিগুলো আছে, সেগুলো খুব পলিটিক্যাল ভাবে আপনারা জানেন দাবি শুধুমাত্র রাস্তার মধ্যেই আদায় করা হয় না। দাবি পলিটিক্যাল ভাবেও আদায় করা যায় এবং পলিটিক্যাল জায়গা থেকেও দাবির কথা তোলা উচিত। তো সেই পলিটিক্যাল ভাবে এই দাবিগুলো নিয়ে কাজ করাও এই পার্টির একটি অন্যতম কাজ। আ তো আ আসলে এই পলিটিক্যাল যে পার্টি নতুন গঠন করা হয়েছে, এটি শুধুমাত্র ক্ষমতার জন্যই নয়, এটি একটি সুন্দর বাংলাদেশ, বাংলাদেশে একটি সুন্দর রাজনৈতিক পরিবেশ তৈরি করার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা জানি যে সমন্বয়ক পরিচয়ে সারা দেশেই বিভিন্ন চাঁদাবাজির ঘটনা ইতিমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বা বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হচ্ছে। এটির ব্যাপারে আপনারাও জানেন। বিভিন্ন সময় আপনাদের পক্ষ থেকে বিভিন্ন স্টেটমেন্ট আপনারা দিয়েছেন এই বিষয়ে। বিশেষ করে আপনি দেখছেন যে সম্প্রতি একটি সংবাদ প্রকাশিত হয়েছে ওয়াসাতে। ওয়াসাতে একটি নিয়োগ নিয়ে। যেখানে সমন্বয়কদের কথা বলা হয়েছে। এটির নিয়োগে কোন ধরনের পরীক্ষা ছাড়াই, কোন নিয়মতন্ত্র তোয়াক্কা না করেই বিভিন্ন সুপারিশে এখানে ১৫০ জনকে নিয়োগের একটি বিষয় উঠে এসেছে। যেখানে সমন্বয়কদের নাম এসেছে, প্রধান কিছু ব্যক্তিবর্গের নাম এসেছে এবং সেখানে সরকারের বিভিন্ন কর্তা ব্যক্তি হয়তোবা রয়েছেন ওই সংবাদটিতে আমরা যতটুকু পড়েছি। আসলে বিষয়গুলো কেমন হচ্ছে? গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ যেভাবে সুস্থতার সাথে আগানোর কথা ছিল, সেই বাংলাদেশের দিকে কি আমরা আসলেই যাচ্ছি? নাকি আমরা একটু অস্থিতিশীল বাংলাদেশের দিকে আবারও ফিরে যাচ্ছি? আমি আমি একটু আবারও আপনাকে মনে করিয়ে দিতে চাই, আমি আসলে জাতীয় নাগরিক পার্টির সাথে আমি যুক্ত নই। আমি ফাউন্ডেশন নিয়ে কাজ করছি। তারপরও জি। আমার কাছে যতটুকু খবর এসেছে, আ যেই ওয়াসার যেই এক্সাম্পলটা আপনি না, দিলেন, এটি জাতীয় নাগরিক পার্টি না, এটি জাতীয় নাগরিক পার্টি না জনাব স্নিগ্ধ। এটি জাতীয় নাগরিক পার্টি না। এটি হচ্ছে আমি একটি ইন জেনারেল বিষয় উঠিয়ে তুলে এনেছি। সেটি হচ্ছে বুঝতে পেরেছি। সমন্বয়কদের নিয়ে কিন্তু কথাবার্তা হচ্ছে। হুম। চাঁদাবাজি নিয়ে বিভিন্ন আমি জায়গায় তাদের যতটুকু প্রভাব জানতে রয়েছে। হ্যাঁ, আমি যতটুকু জানতে পেরেছি ওয়াসার যেই খবরটি আমরা পেয়েছি সেখানে আ শুধুমাত্র সমন্বয়কদের রেফারেন্স এ না বা সরকারি লোকজনের রেফারেন্স এ না, অন্যান্য রাজনৈতিক দলেরও কিছু ব্যক্তিবর্গের রেফারেন্স এ আ সেখানে নিয়োগ দেওয়া হয়েছে। সেটি আসলে পুরো খবরটি মনে হয় মিডিয়াতে আসেনি। আ শুধুমাত্র সমন্বয়কদের বা সরকারি যে রেফারেন্স গুলো সেগুলো নিয়ে হয়তোবা মিডিয়াতে কথা বলা হয়েছে। কিন্তু আমি যতটুকু জানতে পেরেছি সেখানে অন্যান্য রাজনৈতিক দলের রেফারেন্সও ছিল। আ আর আরো একটি যেটি আমি জানতে পেরেছি যে এই আ যে সমন্বয়কদের কথা বলা হচ্ছে যারা এই ওয়াসাতে আ রেফারেন্স দিয়েছে, তারা যারা আমাদের এই অভ্যুত্থানে আহতরা রয়েছে, সেই আহতদের ব্যাপারেই রেফারেন্স দিয়েছে। আমাদের
সরকারি যাদের কথা বলা হচ্ছে তারা এই আহতদের ব্যাপারে রেফারেন্স দিয়েছে। এরকম কয়েকটি প্রমাণও আমার কাছে এসেছে এবং তাদের আমি কয়েকজনকে ভেরিফাইও করেছি। তারা প্রকৃত আমাদের যে আহত তালিকাটি রয়েছে সেই তালিকাতে তাদের নামও অন্তর্ভুক্ত আছে। আ তো আমি আসলে সম্পূর্ণ ঘটনাটি জানি না। তবে অবশ্যই আমরা নতুন বাংলাদেশে আমরা এটা আশা করি যে কোন রকম বৈষম্য থাকবে না। যে এটার জন্য আমাদের আ এ এই প্রায় ২,০০০ শহীদ তাদের জীবন দিয়েছে। প্রায় ২০,০০০ আহত আ আ তাদের ত্যাগ স্বীকার করেছে। তারা এই ত্যাগগুলো স্বীকার করেছে একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য। এবং এই বৈষম্যহীন বাংলাদেশ গড়া শুধুমাত্র সমন্বয়কদের বা শুধুমাত্র আমার বা আপনার দায়িত্ব নয়। বাংলাদেশের প্রতিটি মানুষের এটি দায়িত্ব। এই নতুন বাংলাদেশে সংস্কার কার্যক্রম এই বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য নিজেদেরকে নিয়োগ করা। আ তবে আহতদের দিকটাও আমাদেরকে বিবেচনা করতে হবে। আ তা তারা যাতে তাদের পরিবারকে পুনর্বাসন করতে পারে, তারা যাতে তাদের জীবনকে পুনর্বাসন করতে পারে, তার জন্য সরকারি হোক অথবা বেসরকারিভাবে হোক তাদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করতে হবে এবং তাদের কর্মসংস্থান অথবা পুনর্বাসন করার জন্য যা প্রয়োজন তা করতে হবে। কিন্তু সেটি একটি ভালো পদ্ধতিতে করতে হবে। আ সেটি আ আ বা সেই পদ্ধতিটি আমাদেরকে ঠিক করতে হবে যে কোন পদ্ধতিতে তাদেরকে ঠিকমতো পুনর্বাসন করা হয় যাতে এটি কোনো বিতর্কের সৃষ্টি না করে। ধন্যবাদ আপনাকে। আমি একটি শেষের দিকে চলে এসেছি, একদম শেষের দিকে। সেখানে আমি জানতে চাচ্ছিলাম যে আপনাদের এই যে আ ফাউন্ডেশনটি রয়েছে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, পরবর্তীতে যেই সরকার আসুক না কেন, আ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন, আ এই ফাউন্ডেশন সম্পর্কে নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে সরকার আসবে সেই সরকার এটির সাথে প্যারালালি কাজ করবে বা সহায়তা অব্যাহত থাকবে? নাকি এটি আপনারা আপনাদের তরফ থেকে স্বতন্ত্রভাবে এটির কার্যক্রম অব্যাহত রাখবেন? আপনাদের পরিকল্পনাটা কি এই ফাউন্ডেশনকে ঘিরে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনটি যখন গঠন করা হয়েছে তখন এটির একটি মূল লক্ষ্য ছিল যে আ এই শহীদ এবং আহত পরিবারদেরকে নিয়ে এবং এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে বাংলাদেশে সারা জীবন যাতে এই ফাউন্ডেশনটি কাজ করে যেতে পারে এবং এটি শুরুর থেকেই এভাবে এটিকে গঠন করা হয়েছে যাতে যেই সরকারই আসুক না কেন, কোন সরকার যাতে এই ফাউন্ডেশনকে আ কোনোভাবেই বন্ধ করতে না পারে বা এই ফাউন্ডেশনের কার্যক্রমকে যাতে কোন রকমে বন্ধ করতে না পারে। আ তো এই ফাউন্ডেশনের একটি প্রধান লক্ষ্য হলো আ একদম ভালোভাবে এই আমাদের যেই কার্যক্রমগুলো আছে সেগুলো পরিচালনা করা এবং এই ফাউন্ডেশনের উপর যাতে কোন রকম পলিটিক্যাল প্রেশার বা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স না হয় সেদিকটা আ আ আমরা খেয়াল রাখছি এবং এই ফাউন্ডেশনটাকে শুরুর থেকে এভাবেই গঠন করা যাতে সারা জীবন এই ফাউন্ডেশনটি এই আহত এবং শহীদদের সেবা দিয়ে যেতে পারে এবং জুলাই আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে কাজ করে যেতে পারে। এবং সামনে যদি অন্য কোনো পলিটিক্যাল আ আ আ যদি অন্য কোনো সরকারও এসে থাকে, সেই সরকার চাইলেও এই ফাউন্ডেশনকে বন্ধ করতে পারবে না। এই ফাউন্ডেশনটিকে সেভাবেই রান করা। আ এবং আ সরকারের সহযোগিতা ব্যতীতও এই ফাউন্ডেশনটি নিজের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে যেতে পারবে। সেভাবে এই ফাউন্ডেশনটিকে গঠন করা হয়েছে। আপনারা কি কোনো বিদেশি তহবিলের কোনো সম্ভাবনা রয়েছে এই ফাউন্ডেশনকে ঘিরে? আহতদের সেবা দেওয়ার জন্য বা শহীদ পরিবারদেরকে অনুদান দেওয়ার জন্য এমন কোনো পরিকল্পনা কি রয়েছে বা চেষ্টা করেছেন? চেষ্টা করা হয়েছে অলরেডি আমাদের বিদেশ থেকে আমাদের অনেক ফান্ডিংও এসেছে আ এই ফাউন্ডেশনে। আ শুধুমাত্র আ এটি মানে আ বলা যায় যে বিশ্বের সবগুলো দেশ থেকেই আ আমাদের যারা রেমিটেন্স যোদ্ধারা আছে বা আ আ বিভিন্ন যেই ব্যক্তিবর্গরা আছে তারা আমাদের ফাউন্ডেশনে ডোনেট করেছে এবং শুধুমাত্র বাংলাদেশিরাই নয়, বিদেশি নাগরিক যারা আছে তারাও এই ফাউন্ডেশন সম্পর্কে আ জ্ঞান অর্জন করার মাধ্যমে এই ফাউন্ডেশনে ডোনেট করে থাকে এবং ইতিমধ্যে অনেক ডোনেশন এই ফাউন্ডেশনে এসেছে এবং এই ডোনেশনের সংখ্যাটি যাতে আরো বৃদ্ধি পায় সেটি নিয়েও এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জনাব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকবার জন্য, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ তথ্য দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের জন্য অবিরাম ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। ধন্যবাদ থ্যাংক আপনাকে। ইউ সো মাচ আমাকে ইনভাইট করার জন্য। জি। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন।
আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সতর্ক থাকুন। শুভরাত্রি।